এগ্রিকালচারে চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশে যারা এগ্রিকালচারে যারা পড়ছে স্টুডেন্ট যারা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দিবে তাদের বেসিক কিছু বই পড়তে হয়। তার মধ্যে একটা বই হচ্ছে এটা ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড, এফআরজি বলা হয় সংক্ষেপে। এই বইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সয়েল সায়েন্সের যত বেসিক জিনিস যা আছে সব এটার ভিতরে আছে। এটা খুবই খুবই সহজ একটা জিনিস। এই বইটার পিডিএফ পাওয়া যায় অনলাইনে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বিএআরসির ওয়েবসাইটে এই বইটার পিডিএফ পাওয়া যায়, এবং এটার বাংলা ভার্সনটা যেটা সার সুপারিশ মেলা বা সার সুপারিশ হাত বই যেটা, সেটাও পাওয়া যায়। এখন এই বইটা আমরা কেন পড়বো, অ্যাকচুয়ালি এই বইয়ের ভিতরে কী কী তথ্য আছে সেটা আমি আপনাদেরকে একটু সহজ করে বলে দিই। এত বড় এত মোটা একটা বই দেখে কেউ বিভ্রান্ত হবেন না যে আপনার এই বইটা এত বড় 242 পেজ, কত বেশি জিনিস আছে। খুব বেশি জিনিস নাই। কী কী জিনিস আছে, কী কী জিনিস পড়তে হবে একটু বলে দিই। এই জিনিসগুলো পড়ে রাখলে আপনাদের চাকরির পরীক্ষায় সয়েল সায়েন্সে যে বিষয়গুলো আসে খুব সহজভাবে আপনি জেনে রাখতে পারবেন। বিশেষ করে নিউট্রিয়েন্টটা কী, নিউট্রিয়েন্টের ক্লাসিফিকেশন কী, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট। যদি বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট কত পরিমাণে লাগে বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট কত পরিমাণে লাগে, বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট সংজ্ঞাটা কী, সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু আপনার লাগে বেশি করে 1000 ppm-এর বেশি, আর মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে 100 ppm-এর কম। এটাই হচ্ছে খুবই সহজভাবে সংজ্ঞা। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনটা, মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা, এটা বলে দিলেন। আপনার অনেক পরীক্ষাতে আমি দেখেছি যে একটা বা দুইটা বেনিফিশিয়াল নিউট্রিয়েন্টের নাম লিখুন। আমরা অনেকেই পারি না। যেমন সোডিয়াম, সেলেনিয়াম, সিলিকন, এগুলো কিন্তু হচ্ছে বেনিফিশিয়াল, মানে এটা প্রয়োজন নাই গাছের, মানে তবে দিলে ভালো, মানে দিলে খুব ভালো কাজ করে। এবার আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই দিব। এই বইটার ভিতরে কিন্তু খুব সহজভাবে ফাংশন, বিভিন্ন নিউট্রিয়েন্টের ফাংশন, ডেফিসিয়েন্সি সিমটম পিকচারও আছে এবং লিখাও আছে। আপনি 1-2 লাইনে করে আপনি যে কোনো পরীক্ষায় লেখার জন্য, সব পরীক্ষায় 2-1টা সিমটম আসে, একদম বেসিক সিমটম, সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার বইতে এই ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইডে একদম পিকটোরিয়াল ভিউতে করে আছে। আচ্ছা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা আছে, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করা লাগবে, চাকরি পরীক্ষার জন্য মাস্ট। এবার আমি আসি ক্রিটিক্যাল লিমিট, খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। আমরা যে কোনো একটা নিউট্রিয়েন্টের একটা লেভেল যার নিচে গাছ সাফার করবে, সেটাকে বলে ক্রিটিক্যাল লিমিট। এবং ওই লিমিটে সার দিলে অবশ্যই গাছ কিছু ইকোনমিক রেসপন্স করবে। তাহলে ক্রিটিক্যাল লিমিটটা কি একটু বুঝিয়ে দেই। নিউট্রিয়েন্টের একটা লেভেল যার নিচে, যে লেভেলের নিচে গাছ সাফার করবে। গাছে যদি ওই নিউট্রিয়েন্ট না থাকে অতটুকু, তাহলে গাছ সাফার করবে। আর তখন যদি আপনি সার দেন তাহলে গাছ ইকোনমিক রেসপন্স করবে। দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল লিমিট। এটা জানা খুবই দরকার, বইতে স্পেশালি খুবই সুন্দর করে বলা আছে। আর এই জেটগুলোর ফিচারগুলো আছে, এই জেটগুলোর ফিচার আমাদের আসে কয়টা, এই জেট কোনটা, কতটুকু এরিয়া, কতটুকু, আমাদের সবগুলো একটু হলেও এই জেটগুলোর সম্বন্ধে একটা ভালো ধারণা রাখতে হবে চাকরি পরীক্ষার জন্য। আরেকটা কথা, এই জেটটা কী কী বৈশিষ্ট্যের উপর এই জেট ডিপেন্ড করে, মানে একটা এই জেটকে আপনি কী ফিচারের কারণে একটা এই জেট থেকে আর যে এই জেট আলাদা। মাত্র 4টা পয়েন্ট আছে, কিন্তু খেয়াল করে দেখেন। এক হচ্ছে ফিজিওগ্রাফি, 2 নম্বর হচ্ছে মানে ফিজিওগ্রাফি হচ্ছে সয়েলের প্যারেন্ট মেটেরিয়ালটা কেমন, সয়েলটা কেমন, এটা জানার জন্য ফিজিওগ্রাফিটা বলা হয়। আর সয়েলটা কী, তারপরে হচ্ছে ল্যান্ড টাইপটা কী, ল্যান্ড টাইপটা হচ্ছে যে আপনার ভূমি শ্রেণী এটা কেমন, আরেকটা হচ্ছে ফাইনালি হচ্ছে এগ্রোক্লাইমেটোলজি। এই 4টা পয়েন্টের উপর ভিত্তি করে সয়েলের এই জেটটাকে আলাদা করা হয়। আর এই জেটগুলোর আপনার কোনটা কতটুকু আয়তন, এই জেটগুলোর নামগুলো জানাটা খুবই জরুরি। অ্যাক্টিভ কোনগুলো, কোনটা আপনার হচ্ছে ওল্ড, আপনার এই জেট কোন লোকেশনে, এটা যে কোনো ভাইয়াতে আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনি আপনার বাড়ি যেখানে, এটা কত নাম্বার এই জেটে আছে, বা কোন এই জেটে লবণাক্ততা বেশি, বা কোন এই জেটে ক্যালকেরিয়াস সয়েল পাওয়া যায়, বা কোন এই জেটে অ্যাসিড সালফেট সয়েল পাওয়া যায়, এটা কিন্তু জানা খুবই দরকার। এবার ফার্টিলাইজারে কিছু ক্লাসিফিকেশন আছে। আমরা জানি যে আপনার মিক্সড ফার্টিলাইজার আছে, কম্পোজিট ফার্টিলাইজার আছে, কমপ্লিট ফার্টিলাইজার আছে, এরকম নানা রকম ক্লাসিফিকেশন আছে। অর্গানিক ফার্টিলাইজার, ইনঅর্গানিক ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার, সলিড ফার্টিলাইজার, পাউডার ফার্টিলাইজার। এই ক্লাসিফিকেশনগুলো কোনটা কেন কীরকম এটা জেনে রাখতে হবে। এবং ফার্টিলাইজারগুলোর সোর্স কী, আপনার বিশেষ করে কোন ফার্টিলাইজার থেকে কী নিউট্রিয়েন্ট পায়, কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট পায়, বাংলাদেশে অ্যাভেলেবল ফার্টিলাইজার কোনগুলো, ফার্টিলাইজার কোনটা আমরা জমিতে দিব, কোনটা জমিতে দিব না, এই জিনিসগুলো কিন্তু এখানে ডিটেল আছে। এছাড়া পাশাপাশি প্লান্ট গ্রোথ রেগুলেটর, সয়েল কন্ডিশনার কি, একটা কন্ডিশনের নাম বলুন। বায়োচরের নাম শুনেছেন আপনারা? বায়োচর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এখন যে কোনো চাকরির পরীক্ষার জন্য। বিশেষ করে সয়েল সায়েন্সের যদি আপনাকে বলা হয় যে সয়েল সায়েন্স থেকে একটা শব্দ বলা হয়, তাহলে বলে বায়োচর।
নর্মালি আমরা ছাই যেটা দিয়ে বানাই, মানে ধরেন যে একটা চুলার মধ্যে আগুন দিয়ে পড়লে যে ছাইটা হয় এটাকে বলা হয় অ্যাশ। এটার কিছু নিউট্রিয়েন্ট ভ্যালু আছে, পটাশিয়াম পাওয়া যায়, এটা আপনার জমিতে দিলে অর্গানিক ম্যাটার হিসেবে আপনার জমিতে অ্যাড হচ্ছে। কিন্তু এর বাইরেও আপনার আরেকটা হচ্ছে বায়োচর। বায়োচর এরকম একটা বিষয় যেখানে আপনার যে ওয়েস্টটা, এগ্রিকালচার ওয়েস্টগুলোকে আমরা পুরাবো, তবে এটাকে পুরাবো অক্সিজেনের অনুপস্থিতিতে, মানে একটা বদ্ধ চেম্বারের মধ্যে পোড়াবো। এই প্রক্রিয়াটাকে বলা হয় পাইরোলাইসিস। পোড়ালে যে ছাইটা হয় দ্যাট ইজ কল্ড বায়োচর। এই বায়োচরটা আপনার সয়েলের কন্ডিশনটাকে অনেক ইমপ্রুভ করে, সয়েল ফিজিক্যালি স্ট্রাকচার চেঞ্জ করে, সয়েল টেক্সচার চেঞ্জ করে, সয়েল আপনার অর্গানিক ম্যাটারকে কন্টেন্ট বাড়ায়, সয়েলের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায়, সয়েলের এক কথায় সয়েলটাকে খুবই ভালো করে। এই কারণে বায়োচরটা আপনার, বায়োচর সম্বন্ধে ডিটেল স্টাডি এই ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইডে আপনারা পড়ে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসি, এর বাইরেও আপনার বেশ কিছু জিনিস তথ্য দেওয়া আছে, যেমন ইউরিয়া সুপার গ্রেনুল, আপনার নাম শুনেছেন। ইউরিয়ার যে বড় দানা, ন্যাপথলিনের মতো দানা, এটা কীভাবে জমিতে প্রয়োগ করা হয়, এটা কীভাবে জমিতে দিলে হয়, এবং ইউরিয়া সুপার গ্রেনুল আর নর্মাল প্রিল্ড ইউরিয়া যেটা মানে গুঁড়া গুঁড়া ইউরিয়া, সেটার সাথে পার্থক্যটা কী, ইউরিয়ার কত পার্সেন্ট লস হয়, ইউরিয়া আমরা কখন জমিতে দেই, হ্যাঁ, এই জিনিসগুলো। আর পাশাপাশি আপনার এইতে কিন্তু আরও কিছু ইনফরমেশন আছে, যে রেশনাল অফ ফার্টিলাইজার ইউজ অ্যান্ড টাইম অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। টাইম অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আপনি জমিতে কখন সার দিবেন। ধরেন এখন জমিতে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতে কি আপনি সব সার একবারে দিয়ে দিবেন, সব কি আপনি ফাইনাল ল্যান্ড প্রিপারেশনে দিয়ে দিবেন, অথবা আপনি সব ফসলেই কি আপনার ওই যে 3টা স্প্লিটে সব সার দিবেন? ইউরিয়াটা 3টা স্প্লিটে দিতে হয়, কিন্তু বাকি সারগুলো ইউজুয়ালি ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময় দেওয়া হয়। তবে একটা জিনিস খেয়াল রাখেন, দস্তা এবং টিএসপি সার কিন্তু কখনোই জমিতে একসাথে দেওয়া হয় না। এই জিনিসগুলো সব কিছু মিলিয়েই কিন্তু আপনার এটাকে বলা হয় ফার্টিলাইজারের টাইম অফ ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন। আর রেশনাল যেটা, রেশনাল মানে হচ্ছে একটা জমিতে আপনার ফার্টিলাইজার দেওয়ার দরকার আছে, বাট বোরো সিজনে দিলেন হয়তো বা আর আমন সিজনে দেওয়া লাগবে না। কোন সারটা? যেমন দস্তা সার যদি আপনার জমিতে বোরো সিজনে দেন তাহলে আর আমন সিজনে দেওয়া লাগবে না। আবার একটা জমিতে আগের সিজনে যদি টিএসপি ফুল ডোজে দিয়ে থাকেন, বা আগের সিজনে আলু লাগিয়েছেন, সেখানে আপনার যদি হয় তাহলে পরের সিজনে আপনার ওই জমিতে টিএসপি, মানে পরের ধানে, যেমন দেখা গেলো বড়ো মৌসুমে এইসব আলু করেছেন, পরে যে ফসলটা করছেন সেখানে গিয়ে আপনার খুবই মিনিমাম টিএসপি দিতে হবে। কতটুকু পার্সেন্ট কমবে, কতটুকু বাড়বে, কি করা যাবে, এই জিনিসগুলো কিন্তু আপনার খুব জানতে হবে, এই আর কি। এর বাইরে আপনার অর্গানিক ম্যাটার স্ট্যাটাসগুলো কী কী, বাংলাদেশে আমরা কিন্তু সবাই বলি 5% অর্গানিক ম্যাটার হচ্ছে মানে ভালো, অ্যাকচুয়ালি 2.5% ইজ গুড, বাট আমাদের সয়েলে 1 থেকে 1.5%ও আপনার অর্গানিক ম্যাটার পাওয়া যায় না। এটা হচ্ছে আপনার অর্গানিক ম্যাটার স্ট্যাটাসটা কি, আপনাকে যে কোনো জায়গায় এই প্রশ্নটার সম্মুখীন হতে হবে। আর অর্গানিক ম্যাটারের ক্লাসিফিকেশন আছে, যে আপনার কোনটাকে আমি বলবো যে জৈব পদার্থ নিম্ন, অতি নিম্ন, মধ্যম, কতটুকু জৈব পদার্থের মাত্রা আছে, এটার একটা ক্লাসিফিকেশন আছে। আর অর্গানিক সয়েল কাকে বলা হয়, আপনারা পিট সয়েলের নাম শুনেছেন। পিট সয়েলটা এরকম একটা সয়েল গোপালগঞ্জে পাওয়া যায়, যেটাতে মাটিতে অর্গানিক ম্যাটার এত 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 বেশি হাই, প্রায় 20%-এর মতো পিট সয়েলে আপনার অর্গানিক ম্যাটার থাকে। ফলে হয় কি, মাটিটার বেয়ারিং ক্যাপাসিটি, মানে মাটিটা এত লুজ হয়, কারণ অর্গানিক ম্যাটারটা থাকার কারণে মাটিটা নরম হয়ে থাকে, এত লুজ হয় সেখানে গাছ লাগানোই কঠিন হয়ে যায়। তো সেই সয়েলে কিন্তু গাছ লাগানো খুব কঠিন। এটা একটু জানতে হবে অর্গানিক ম্যাটারের স্ট্যাটাসটা কী, বায়োচর কী, লাইমিং কীভাবে করা হয়, লাইমিংয়ের জন্য আমরা কখন কোন পিএইচে দিই, আমরা সেক্ষেত্রে পিএইচের ক্লাসিফিকেশন কী। দ্যাট মিনস আপনার অর্গানিক যদি আপনার পিএইচ 3 থেকে 4 হয় বা 4 থেকে 5 হয়, সেটা কি অতি অম্ল নাকি অম্লীয়, নাকি মধ্যম মাত্রার অম্লীয়, নাকি ক্ষারীয়, এই জিনিসগুলো সংজ্ঞাগুলো আপনাকে জানতে হবে। আপনাকে যদি বলে যে 5 to 6.5 বা 5.5 যদি কোনো সয়েলের পিএইচ হয়, এটা কি কোন মাত্রায় অম্লীয় আপনি বলতে পারবেন কি না, এটা দেখে রাখতে হবে। পাশাপাশি স্যালানিটির ক্লাসিফিকেশন আছে, যেমন স্যালানিটিটা বলা হয় যে আমরা ডেসিসিমেন্স পার মিটার, এটা হচ্ছে সয়েল স্যালানিটি মাপার একক। আমরা কিন্তু সরাসরি লবণাক্ততা মাপতে পারি না, মাটিতে কতটুকু লবণ আছে, সেজন্য করতে হয় কি, মাটির ইসি মাপা হয়। ইসি মানে হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। যে মাটিতে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বেশি সেই মাটিতে লবণাক্ততা বেশি, কারণ লবণগুলো আয়নের মতো করে কাজ করে। সো ইসি মানে হচ্ছে, ইসির একক হচ্ছে ডেসিসিমেন্স পার মিটার। তো আপনার ডেসিসিমেন্স পার মিটার যেভাবে হয়, আপনার যদি 0 থেকে 2 হয় তাহলে এটা নন স্যালাইন, আর 2 থেকে যদি 4 হয় তাহলে এটাকে আমরা বলবো স্লাইটলি স্যালাইন সয়েল। যদি 4 থেকে 6 হয় বা 4 থেকে 8 হয়
তাহলে হবে যে মডারেটলি স্যালাইন সয়েল। ঠিক এরকম করে ক্লাসিফিকেশনটা আপনাকে জেনে রাখতে হবে যে কোনটা কতটুকু আছে, কোনটাতে কতটুকু সার দিতে হবে। পাশাপাশি কনজারভেশন এগ্রিকালচার সম্বন্ধেও এই বইটাতে আছে। কনজারভেশন এগ্রিকালচার বিষয়টা আপনাদের আরেকটু বলে দিই, খুবই সিম্পল। জিরো টিলেজ, মিনিমাম সয়েল অপারেশন করে, মিনিমাম পানি ইউজ করে যদি আপনারা জমিতে চাষাবাদ করেন, দ্যাট ইজ কল্ড কনজারভেশন এগ্রিকালচার। এবং সেখানে মালচিং করতে হবে, মানে মাটির পানিটাকে রিজার্ভ রাখার জন্য, পানিটাকে কনজার্ভ করার জন্য মাটিতে আমরা জিরো টিলেজ বা মিনিমাম টিলেজের মাধ্যমে যে চাষাবাদ করি তাই সেটাকে বলা হয় কনজারভেশন এগ্রিকালচার। তো আপনারা অবশ্যই এই ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড বিএআরসির ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো আপনারা দেখে রাখবেন। এবং বইতে কিন্তু অনেক তথ্য আছে ভিতরে, বিশেষ করে আপনার কোন ফসলে কতটুকু সার লাগবে দেখেন, এই যে এই তথ্যগুলো যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে তথ্যগুলো যে ধানে কতটুকু সার লাগবে এগুলো কিছু দরকার নেই, এগুলো আপনার মুখস্থ করার বিষয় না। এগুলো হচ্ছে যে ফার্মাররা যখন সার ব্যবহার করবে বা আপনি যখন কোনো ফার্মারকে সার দেওয়া লাগবে তখন আপনি এই ক্যালকুলেশন করে তাকে বুঝিয়ে দেবেন কতটুকু সার লাগবে। তবে শুরুর দিকে আমি যদি আপনাদের একদম পেজ নাম্বার উল্লেখ করে বলে দিই, আপনার 67-68, হ্যাঁ এখানে সার্জন টেকনিকও আছে, কোস্টাল এগ্রিকালচার আছে, আপনার 1 থেকে 70 নাম্বার পেজ পর্যন্ত। এইটুকু হচ্ছে আপনাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইডের 1 থেকে 70 নাম্বার পেজ পর্যন্ত পড়তে হবে। এবং শেষের দিকে কয়েকটা পেজ আছে যেখানে আপনার কিছু ওই ল্যান্ড ক্লাসিফিকেশন কি, অর্গানিক ম্যাটার ক্লাসিফিকেশন কি, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আর আমি আরও কিছু বই নিয়ে আপনাদের সামনে অ্যানালিসিস করতে আসবো, বিশেষ করে আধুনিক ধানের চাষ বইটা কীভাবে পড়তে হবে, চাষি পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর কীভাবে পড়তে হবে, সেইগুলো জানতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।